আমার সুনিশ্চিত ভবিষ্যতে দান করেছে। আমার সেই আকাঙ্ক্ষা, আমার সেই চিত্তবৃত্তি কোনো দিন পূরণ হবার নয়। কারণ আমি যে পরিচয়হীনা, আমি যে কারো বৈধ সন্তান নই, আমি কারো পাপের ফল। শেষ বাক্যগুলো তীব্র লজ্জা, কষ্ট বুকে চেপে কম্পিত কণ্ঠে বলল মুস্কান। মোজাম্মেল চৌধুরী বললেন, মুস্কান মা, আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে সম্ভব না, তাতে কি হয়েছে? আমরা তো তোমাকে অন্যত্র বিয়ে দিতেই পারি। একথা শুনে মুস্কানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভে গেল সে। তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষারই ধ্বংস ঘটেছে আজ। এ জীবন আর কোনো চাওয়া নেই, পাওয়ার অভিলাষ নেই। তাই বলল, আমার এসব কিছুই চাই না। মোজাম্মেল চৌধুরী ভীত হলেন, অনুনয় করে বললেন, আমি চাই তুমি ইমনের থেকে দূরে থাকো। এই দূরত্ব এতটাই হোক যেন ইমন তোমাকে ভুলতে বাধ্য হয়। দু চোখের নিঃশব্দে অশ্রুপাত ঘটালো মুস্কান। মোজাম্মেল চৌধুরী বললেন, কাল আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করব মা। তুমি ব্যাগপত্র গুছিয়ে চলে এসো। বাকি কথা না হয় সামনাসামনি বলবো। কথা দিচ্ছি মা, তোমার কোনো ক্ষতি হবে না। আমি নিজ হাতে তোমার ভবিষ্যৎ গড়ে দিব। তার ছেলে সহকারে হাসলো মুস্কান। ফোন কানে রেখেই ঘাড় বাঁকা করলো। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল সম্মুখের দেয়ালে। মনে মনে বলল, আর কোনো ক্ষতি হওয়ার বাকি নেই বড় বাবা। আমার বিরাট বড় ক্ষতিটা হয়েই গেছে। আমার জীবনে কোনো ক্ষতি নেই, আর কোনো সর্বনাশ নেই। মুখে বলল, আমি আসবো। গতকালের সে কথা অনুযায়ী মুস্কান সত্যিই চলে যায়। মোজাম্মেল চৌধুরীও তাকে নিয়ে শহরের বাইরে বেরিয়ে যায়। বুদ্ধিভ্রষ্ট, তীব্র আঘাত, নাকি কিছু নিষ্ঠুর মানুষের প্রতি প্রকট অভিমান। ঠিক কী কারণে মুস্কানের মতো বুদ্ধিমতী, আত্মমর্যাদা সম্পূর্ণ মেয়ে নিজের চরম সর্বনাশ ঘটাতে ব্যস্ত হয়ে পড়ল? সে কি জানে নির্বুদ্ধিতার চরম মূল্য দিতে হবে তাকে? কারো থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। খুব বেশি দিন তো নয়, এই তো কিছুদিন আগেরই কথা। কাগজে কলমে না হোক, মনে মনে নিজেকে অন্য কারণে আমি লিখে দিয়েছে সে। মুখে ঘটা করে হয়তো বলেনি, তবুও সেই মানুষটা যে ঠিক বুঝে নিয়েছে তার মনের কথা। সেই মনের কথার রেশ কতটা সাংঘাতিক এবার হারে হারে টের পাবে মুস্কান সহ চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য। দুদিন ধরে নিখোঁজ মেয়েটি। থানায় জিডি করেছে দাদুভাই। চিন্তায় দেহ ভেঙে পড়েছে তার। অতিরিক্ত শরীর খারাপ করায় তার মেজো ছেলে এসে বাড়ি নিয়ে গেছে। ইমন আজ রাতেই ফিরবে। এদিকের কোনো খবরই সে জানে না। যখন জানতে পারবে তার প্রতিক্রিয়া কি হবে, তাই নিয়ে সকলেই প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছে। চিন্তা নেই শুধু ইভানের। সে দিব্যি ডিনার সেরে ইংলিশ মুভি দেখতে বসলো। মধ্যরাতে বাড়ি ফিরল ইমন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ইয়াসফার ঘরে দরজা নক করলো। দরজা করে ইমনকে দেখতেই ইয়াসফার পিলে চমকে গেল। ইমন ভ্রু কুঁচকে বলল, কি রে, মনে হয় ভাগ দেখলি? কই না তো, কিছু বলবে ভাইয়া? ইমন কোনো প্রকার ভনিতা না করেই বলল, মুস্কানের সাথে তোর কথা হয়েছে? দুদিন ধরে ফোনটা বন্ধ করে রেখেছে। ঢোক গিলল ইয়াসফা। বলল, না তো, কথা হয়নি। চিন্তিত দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল ইমন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে উদ্যত হলো সে। তখনই ইয়াসফা বলল, দাদু ভাইয়ের শরীর খারাপ, তাই এখানে নিয়ে আসা হয়েছে। চমকালো ইমন। দাদুভাই এখানে? অসুস্থ সে? ওদিকে মুস্কান ফোন ধরছে না। উত্তেজিত হয়ে পড়ল সে। এক মুহূর্ত দেরি না করে চলে গেল দাদুভাইয়ের ঘরে। ঘুমন্ত দাদুভাইকে দেখে ডাকলো না ইমন। মৃদু পায়ে নিজের ঘরে চলে গেল। ভেবে চিন্তে কল করলো আশ্রমের খালাকে। সেও ফোন ধরলো না। গোটা রাত হাঁসফাঁস করে কাটিয়ে দিল ইমন। সকাল হতেই দাদুভাইয়ের মুখোমুখি হলো সে। দাদুভাইয়ের মুখে প্রথম শুনল অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। এক নিমেষে ইমনের চেনা সত্তা বিলীন হয়ে গেল। ফর্সা মুখের রং ধারণ করলো রক্তিম বর্ণ। দাদুভাই তাকে সামলাতে সমস্ত কথা শেয়ার করলেন। সেদিন সকালে মুস্কান ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আর বাড়িই ফেরেনি। থানায় জিডি করে সে কথাও জানালো। এই পর্যন্ত শুনে দাদুভাইয়ের প্রতি কোনো অভিযোগ তুলতে পারল না ইমন। বেরিয়ে পড়লো বাড়ি থেকে। চেনা জানা সকল জায়গায় গেল সে। খোঁজ করলো মুস্কানের। হঠাৎ করে এভাবে মেয়েটা হারিয়ে গেল, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো চক্রান্ত আছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো সে। চিন্তা করলো তীক্ষ্ণভাবে, ভাবলো গভীরভাবে। কোনোভাবে দিশা পেল না, কোনো সুরাহাই মিলল না। এরপর গেল থানায়। থানা থেকে বন্ধুদের নিয়ে মুস্কানের মেয়ে সহপাঠী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে আসলো। দিন পেরিয়ে সন্ধ্যা নামলে যে ক্লান্তি এলো তার, সেই ক্লান্তি নিয়ে রাস্তার ধারে বসে দিহানকে বলল, দিহান, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আমার হৃৎস্পন্দ সায় দিচ্ছে না। ও কোথায় গেল? কেন গেল? এভাবে কেন? কেন দিহান? পাশে বসে ভরসার সহিত কাঁধে হাত রাখলো দিহান আর বলল, মাথা ঠান্ডা করে ভাব ইমন, নিশ্চয় কিছু ঘটেছে। কথোপকথনের এই পর্যায়ে মোজাম্মেল চৌধুরীর কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে তিনি বললেন, ইমন, তুমি কি আমার কাছে আসতে পারবে? শরীরটা ভীষণ খারাপ বাবা, একবার এসে ঘুরে যাও। সহসা দাঁড়িয়ে পড়লো ইমন। বাবার শরীর খারাপ, এখনই যেতে হবে তাকে। বাইক স্টার্ট দিল সে। ধ্যানকে সঙ্গে নিয়ে 5 মিনিটের পথ অতিক্রম করে আচমকা থেমে গেল। সহসা চেঁচিয়ে বলল, দিহান বলল, সবাই তো জানে মুস্কান নিখোঁজ, বাবাও জানে, তাহলে ফোন করে একবার ওর কথা জিজ্ঞেস করলো না কেন? ধ্যান হতভম্ব হয়ে গেল। অতি তুচ্ছ একটা বিষয়কেও ইমন এভাবে গুরুত্ব দিচ্ছে। মুস্কানের ব্যাপারে সেটা কাউকে এক চুল পরিমাণ ছাড় দেবে না ভেবে দীর্ঘশ্বাস ফেললো আর বলল,
যাওয়ার পর বলবে হয়তো। শহরে বাবার বাসায় এলো ইমন। দীর্ঘ সময় বাবার সঙ্গে চুপচাপ বসেও রইল। মোজাম্মেল চৌধুরী নানা ধরনের কথা বললেন, কথার ফাঁকে মুস্কানের প্রসঙ্গ তুললেন। সে নিজ দায়িত্বে মুস্কানের খোঁজ নিচ্ছে, ভরসাও দিলেন, কিন্তু ইমনের মনে স্বস্তি কিছুতেই এলো না। রাতে ঠিকভাবে খেতেও পারলো না সে, বারবার ফোন চেক করলো। এর মধ্যে থানার দুবার কল করা হয়ে গেছে। ছেলের অস্থিরতা, অসহায় বোধ স্বচক্ষে দেখলেন মোজাম্মেল চৌধুরী। মনে মনে ভাবলেন প্রথম প্রথম এমন করবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ইমনের সৎমা সাজিয়া বেগম স্বামীর সব কর্মকাণ্ডের বিষয়ে সে অবগত থাকেন, তাই মুস্কানের বিষয়েও অবগত। ইমন তার সৎ ছেলে, মুখে যতই ইমনের প্রতি সে ভালোবাসা দেখাক না কেন, মনে মনে এক বিন্দু ভালোবাসাও নেই। এই যে মোজাম্মেল চৌধুরী ছেলেকে ভালোবেসে ছেলের ভালোর জন্য এত কিছু করছেন, এতে বিন্দু মাত্র আগ্রহ নেই তার। সত্যিনের ছেলে যাকে খুশি তাকে বিয়ে করুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে তো খুশি হয়েছিল যখন শুনেছিল ইমন কাজের মেয়ে মুস্কানকে বিয়ে করবে, কারণ এতে চৌধুরী বাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে, যার জন্য দায়ী হবে কেবল ইমন। ফলশ্রুতিতে মোজাম্মেল চৌধুরীর মনে ইমনকে নিয়ে বিরূপ অনুভূতি হবে। এই বিরূপ অনুভূতি হোক, এটাই তার একমাত্র চাওয়া। বাবা ছেলের সম্পর্কে অবনতি ঘটলে তারই লাভ, ইমনের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে মোজাম্মেল চৌধুরীর একমাত্র আদরের জায়গা হবে মেয়ে ইমা, সাজিয়ার একমাত্র গর্ভজাত সন্তান। নিজের সন্তানের যে সত্যিনের সন্তান বেশি ভালোবাসা পাবে, এটা সহ্য করা তার জন্য খুবই কঠিন, যা দীর্ঘ বছর ধরে সহ্য করছেন তিনি। কিন্তু এবার বোধহয় ভাগ্য প্রসন্ন হয়েছে, বিরাট বড় সুযোগ এসেছে বাবা ছেলেকে সাপে নেবলে পরিণত করার। ঘুম চোখে ধরা দেবে না, বেডরুমে পাইচারি করছে ইমন, পাশাপাশি ঘাটছে মোবাইল ফোন। হঠাৎ সাজিয়া বেগমের নাম্বার থেকে মেসেজ এলো। ছাদে এসো, মুস্কানকে নিয়ে জরুরি কথা আছে, আমি তোমাকে সাহায্য করতে চাই। মেসেজটা পাওয়া মাত্রই থমকে গেল ইমন। তবে কি তার সন্দেহটাই ঠিক? মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার, পেশি বল শরীরটা শক্ত পাথরের স্তূপের হয়ে রইল কয়েক পল। সৎ মায়ের আহ্বানে চলে গেল ছাদে। তার বলা প্রতিটি কথা মস্তিষ্কে গেঁথে নিল সযত্নে, পাশাপাশি তার প্রতি এত সদয়বান হওয়ার পেছনে রহস্যটা ওয়াজ করে ফেলল। তবুও মুখে ক্রূর হাসি ফুটিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। পরদিন সকালবেলা ইমন চলে গেল, বলে গেল সে বাড়ি যাচ্ছে, কিন্তু সে বাড়ি গেল না। ঠিক দুপুর 12টা যখন মোজাম্মেল চৌধুরী গাড়ি নিয়ে বেরিয়ে গেল, সেও বাইক নিয়ে পিছু নিল বাবার গাড়ির। অম্লানের নানা বাড়িতে মুস্কানকে নিয়ে আসা হয়েছে। অম্লানকে বিয়ে করতে রাজি হয়েছিল মুস্কান, রাজি বলেই বড় বাবার আদেশ অনুযায়ী অম্লানের মায়ের সঙ্গে এখানে এসেছে। কিন্তু গত রাতে অম্লানকে ইভানের সঙ্গে কথা বলতে শুনেছে সে। ওপাশের কথা না শুনলেও তার সঙ্গে মঙ্গলজনক কিছু ঘটবে না টের পেয়ে গেছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে গত রাত থেকেই। সেই থেকে পালানোর পথ খুঁজছে সে। ছোট্ট একটি জায়গা জুড়ে একতলার একটি বাড়ি, বাড়িটি গ্রামের দিকেই। জায়গাটা চেনে না মুস্কান, তবুও ছলে বলে কৌশলে আশপাশটা পরখ করে নিয়েছে। পালাতে হবে তাকে, শীঘ্রই পালাতে হবে। নিজের হাতে নিজের এত বড় সর্বনাশ কিছুতেই করবে না। ইমনের জীবন থেকে সরে যেতে হবে বলে নিজেকে সে ধ্বংস করবে না। এতক্ষণে যেন হুঁশ ফিরল তার। কয়েকজন সুবিধাবাদী নিষ্ঠুর হৃদয়ের মানুষদের কবল থেকে আত্মরক্ষায় মরিয়া হয়ে উঠল। অম্লানের নানা বেঁচে নেই, নানি আর মামি একসাথে থাকেন, মামা থাকেন বিদেশে। মামার দুই ছেলে পড়াশোনার সুবাদে রয়েছে ঢাকায়। বাড়িতে নানি মামি ছাড়া কেউই নেই। আর রয়েছে অম্লান আর অম্লানের মা। সন্ধ্যায় বিয়ে, কেনাকাটা করতে বেরোলো অম্লান। অম্লানের মা আর মামি অল্প আয়োজনের রান্না বসিয়েছে। নানি মুস্কানের সাথেই ছিল। তার প্রকৃতির ডাক এসেছে, তাই কাজ সাথে ঢুকেছেন বাথরুমে। এই সুযোগটাই কাজে লাগালো মুস্কান। নিজের সঙ্গে আনা ব্যাগটা নিয়ে যেভাবে ছিল সেভাবে সদর দরজা দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে দৌড় লাগালো। পাকা রাস্তায় আসতে নাচতে পেয়ে গেল সিএনজি। ওটা ধরে চলে গেল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। ওখানে নেমে অটোর জন্য দাঁড়িয়েছে সে। বাবার গাড়ি ফলো করতে করতে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছে ইমন। চলতি বাইকে আচমকা চোখ চলে যায় বাঁ পাশে। মুস্কানকে দেখেই বুক ধক করে ওঠে তার। দু চোখ ঝাপসা হয়ে ওঠে মুহূর্তেই। দিক বিদিক শূন্য হয়ে চিৎকার করে ডাকে, মুস্কান। সে ডাক শুনে আটকে ওঠে মুস্কান। দৌড়তে কি ইমনকে দেখে বুক কেঁপে ওঠে তার। নিজেকে সামলে নেয় মুহূর্তেই, উল্টো পথে হাঁটা ধরে। ইমন বাইক নিয়ে ত্বরিত তার কাছে আসতেই টের পেয়ে সামনের অটোতে উঠে পড়ে। অটোওয়ালা স্বাভাবিক চিত্তে অটো স্টার্ট দিলেই আচমকা ইমনের বাইক সামনে এসে দাঁড়ায়। মুস্কান হৃৎপিণ্ডটা চেপে ধরে শক্ত দেহে বসে রয়। পৃথিবী উল্টে যাক, সে সাড়া দেবে না, কোনো মতেই যাবে না ইমনের সঙ্গে। এদিকে ইমন যেন পুরো পৃথিবীর বিনিময়ে হলে মুস্কানকে নিজের সঙ্গে নেবে, নিজের কাছে রাখবে। প্রচন্ড রকমের হট্টগোল বেঁধে গেল। মুস্কানের ভাবগতিক দেখে তীব্র ক্রোধে ফেটে পড়ল ইমন। বাঘের মতো গর্জন ছাড় অটো থেকে নেমে দাঁড়াতে বেশ একটা জটলাও বেঁধে গেল মুহূর্তেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইমনের। মুস্কানের হাত শক্ত করে চেপে ধরে এক ঝটকায় অটো থেকে বের করে আনলো। সর্বসম্মুখে চিৎকার করে বলল, তুমি আমার সঙ্গে যেতে বাধ্য মুস্কান। প্রয়োজনে পুলিশের গাড়িতে তুলে তোমাকে নিয়ে যাব। থানায় ডিসি করা হয়েছে। তুমি আমাকে বাধ্য করো না হিংস্রভাবে তোমাকে নিতে। মানুষের মাঝে হইচই পড়ে গেল, যেন কোনো সিনেমার শুটিং হচ্ছে। শুরুতে অনেকেই মারতে এসেছিল ইমনকে, কিন্তু তার দাপটের কাছে কুড়াতে পারেনি কেউই। এছাড়া উপস্থিত অনেকে ইমনকে আগে থেকেই চেনে। শেষে জয় ইমনেরই হলো। মুস্কানকে নিয়ে সে নিজের ফ্ল্যাটে চলে এলো। দাদুভাইকে ফোন করে জানিয়ে দিল মুস্কানকে খুঁজে পেয়েছে। আর মুস্কানকে শক্ত হাতে হিড় হিড় করে টানতে টানতে রুমের ভিতরে সরে ফেললো। ক্রোধের তাড়না ইমনের মুখাকৃতি বদলে গেছে। যে বদলানোর রূপে ভয়ে গা শিউরে উঠল মুস্কানের। ইমন যখন হিসিয়ে বলল,
তোমার সঙ্গে বোঝাপড়া না হওয়া পর্যন্ত তুমি এখানেই বন্দি থাকবে। কথাটা বলেই বাইরে থেকে দরজা লক করে দিল সে। মুস্কান ছুটে এসে দরজায় হাত চালাতে লাগলো আর বলল, ছোট সাহেব দরজা খুলুন, প্লিজ দরজা খুলুন। আমার ওপর এভাবে জুলুম করতে পারেন না আপনি। শক্ত মূর্তির ন্যায় পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনলো ইমন। অবাক হবে, বিস্মিত হবে, নাকি দুঃখে মরে যাবে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। তীব্র যন্ত্রণায় ঠায় দাঁড়ানো মানুষটাই ধপ করে বসে পড়লো। দোয়াতে মাথার চুল খামচে ধরে শ্বাস নিল ঘন ঘন। রাগটা কিভাবে নিয়ন্ত্রণ করবে সে? ওই মেয়েটাকে খুন করে দিতে ইচ্ছে করছে। যে মানুষটাকে দেখলে মুগ্ধতায় নিজেই খুন হয়ে যায়, সেই মানুষটাকে কি খুন করা সম্ভব? বিষাক্ত অনুভূতিতে ছটফটাতে শুরু করলো ইমন। ওই মানুষটা তার হৃদয়ের কতখানি জোরে কিভাবে বোঝাবে? এখনো মেয়েটা কেন বুঝলো না? কেন করলো এভাবে আঘাত? সহসা চিৎকার করে উঠল ইমন। যা চিৎকার শুনে মুস্কানের দরজায় কড়াকা থেমে গেল। বদ্ধদ্বারের ভেতরে মুস্কান, বাইরে ইমন। দুজনের হৃদয়ে চলছে তীব্র আন্দোলন। মনে তীব্র জেদ চেপেছে ইমনের। এই জেদ শুধু বাবার প্রতি নয়, মুস্কানের প্রতিও। সে জেদকে কেন্দ্র করে সহসা উঠে দাঁড়ালো সে। দরজা করে ঢুকলো ভেতরে। এরপর সশব্দে লাগিয়ে দিল দরজা। মুস্কান চমকে উঠল। চকিতে ফিরতে ইমনের বিক্ষিপ্ত চেহারাটা ভেসে উঠল। আচম্বিতে বক্ষস্থল কেঁপে উঠল তার। গৌরবর্ণ দেহে কালো শার্টটা অযত্নে পড়ে আছে। বুকের দিকে দুটো বোদাম খোলা, ঘরমাক্ত বুকটা লোমগুলো লেপ্টে আছে। বিক্ষিপ্তভাবে শ্বাস প্রশ্বাস চলায় বুকের পাটা করছে ঘন ঘন ওঠানামা। শার্টের হাতা গোটানো থাকায় কালো লোমে ভরা ফর্সা ত্বকেও নীল রঙা রক ফুলে ফেপে উঠেছে। অতিরিক্ত ক্রোধ শুধু চোখ মুখেই নয়, সর্বাঙ্গে কাঠিন্য পরিণত করেছে মানুষটার। দম ফাটা চাউনি ফিরিয়ে নিল মুস্কান। নিঃশ্বাস ছাড়লো নিভৃতে। দুচোখে ঝরালো নীরব অশ্রু। ইমন টরানো দেহে এগিয়ে এলো। ধপ করে বসলো পাশে। ভারী শরীরটা ধপ করে পাশে বসে আবারও কেঁপে উঠল মুস্কান। শ্বাসরোধ করে বসে রইল সে। নিস্তব্ধ গুমুট পরিবেশ। চার দেয়ালে আবদ্ধ ঘটায় থমথমে পরিবেশ বিরাজমান। ক্ষণে ক্ষণে একজোড়া শরীরের গভীর নিঃশ্বাস ভাপা অনুভূতির সৃষ্টি করছে। সেই অনুভূতি অবশ্যই বেশিক্ষণ স্থির থাকলো না। আচমকা ইমন ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলল, আমাকে শান্ত করো মুস্কান, আমাকে শান্তি দাও। ভয়ানক কিছু করে ফেলবো, ভয়াবহ আঘাত করে বসবো তোমায়। প্লিজ আমাকে শান্ত করো। হুমকি না আকুতি? বোধগম্য হলো না। শঙ্কিত হয়ে ঢোক গিলল মুস্কান। আর চোখে তাকিয়ে দেখল ইমনের অস্বাভাবিক মুখ ভয়াবহ। মুহূর্তের স্পন্দন বেড়ে গেল মাত্রাতিরিক্ত। অপরাধবোধ না ভয়, ঠিক কোনটা থেকে সংকুচিত হয়ে এলো মুস্কানের মুখ জানা নেই। ইমন জানতেও চায় না। সে কেবল তার আহত হৃদয়, অশান্ত মনে শান্তি চায়, স্বস্তি চায়। যে তীব্র ভয় যন্ত্রণায় মেয়ে দিয়েছেন, তার বিনিময়ে ভালোবাসা চায়। মুস্কানের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ইমন তার গা ঘেঁষে বসলো। ভরাট কণ্ঠে পুনরায় বলল, আমায় শান্ত করো। গা শিউরে উঠল মুস্কানের। কিঞ্চিত দূরে সরে গেল সে। এতে যেন দ্বিগুণ উদ্ধৃত হয়ে উঠল ইমন। প্রায় ঠেসে বসলো ওর দিকে। মুস্কান ঘন ঘন ঢোক গিলে আর চোখে তাকালো। ইমন খেয়াল করে একই সুরে বলল, তোমার এই মুখ, এই চোখ আমাকে আটকে দিল মুস্কান। আমি তোমাকে খুন করতে পারলাম না। এ কথা বলে আচমকা দুহাতে ওর কপলদা চেপে ধরলো। বেসামাল কণ্ঠে বলল, আমি তোমায় আর সময় দেব না, দেব না কোনো সময়। বিয়ে করবে আমায়? হ্যাঁ, প্রশ্ন নয়, আদেশ করেছি। শীঘ্রই আমাকে বিয়ে করতে হবে। মুহূর্তে শক্ত হয়ে গেল মুস্কান। ইমনের দৃষ্টি ধরা আজ কেন যেন বড্ড হিংস্র লাগছে। কিন্তু এই যে স্পর্শ, এতে কোনো হিংস্রতা নেই। তবে কি ইমনের মনে তার প্রতি হিংস্রতা জন্মেছে? শুধু দেখাতে পারছে না। কেন পারছে না? ভালোবাসে বলে। চোখ বুঝলো মুস্কান। নিঃশ্বাস ছাড়লো ফোঁস করে। কাপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিন ছোট সাহেব, এই বিয়ে আমি করতে পারবো না। ইমনের মাথায় যেন বজ্রপাত ঘটলো। চমকে গিয়ে দুহাত ছড়িয়ে নিল সে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা তোমার মনের কথা নয়। মুখ ফুরিয়ে নিল মুস্কান। কপট ক্রোধ প্রকাশ করে বলল, এটাই আমার মনের কথা। জীবনটা আমার সিদ্ধান্ত আমার। কঠোর ব্যক্তিত্বের ইমন চৌধুরীর জন্য এইটুকু যথেষ্ট ছিল নিভে যাওয়ার। দপ করে নিভে গেল সে। অস্বাভাবিকভাবে চারপাশে তাকাতে লাগলো। চোখ দুটো তীব্র মাত্রায় লাল হয়ে রয়েছে তার। চোয়াল দায় কঠিন থেকে কঠিনতর। কান দিয়ে গরম লাভার নাই কিছু একটা নির্গত হচ্ছে বোধহয়। ভীষণ হাসপাস চিত্তে চোখ বুঝলো সে। মনে পড়লো সেদিনে সেই মুহূর্তটুকু, যে মুহূর্ত প্রণয়ের গভীর তৃষ্ণা নিয়ে মুস্কানের অধরে ডুব দিয়েছিল সে। মনে পড়লো জোরালো অধিকার বোধ থেকে ঘণ্টাখানেক আগে রাস্তায় অগণিত চোখকে সাক্ষী রেখে মুস্কানকে তুলে আনার দৃশ্যটুকু। সবটা পরিষ্কারভাবে মনে করে দৃষ্টি করলো সে। ত্বরিত তাকালো মুস্কানের দিকে আর বলল, বউ হবে না আমার? মুস্কান নত মুখে ডান দিক বাম দিক মাথা নাড়ালো। ইমন এবার সত্যি হিংস্র হয়ে উঠল। আফসোস শুধু একটাই, এই হিংস্রতা দিয়ে মুস্কানকে সে কোনোভাবে আঘাত করতে পারবে না। তাই আঘাতটা হোক কেবল নিজের। মুস্কানের একটি হাত টেনে নিজের গালে রাখলো ইমন। দীর্ঘ স্বরে বলল, বিয়ে যখন করবেই না, সেদিন ওই চুম্বন মুহূর্তের জন্য আমার গালে সপারে থাপ্পড় মারো। আটকে উঠল মুস্কান। বিস্মিত হয়ে তাকালো ইমনের কঠিন মুখটায়। ইমন স্থির হয়ে পুনরায় বলল, মারো মুস্কান, মারো। রাস্তা থেকে জোরপূর্বক এখানে নিয়ে আসার জন্য প্রতিশোধ নাও। এরপর চলে যাও এখান থেকে। চির মুক্তি দিয়ে দেবো তোমায়। এক মুহূর্ত নিশ্চুপ থেকে পুনরায় বলল, হ্যাঁ, মুক্তি। তুমি মুক্তি পাবে। এখান থেকে চলেও যাবে। আমি আটকাবো না, মেনে নেব সমস্তটাই।
কিন্তু যাওয়ার আগে তোমার সঙ্গে যা যা হয়েছে তার জন্য আমাকে শাস্তি দিয়ে যেতে হবে। কথাগুলো বলতে বলতে মুস্কানের হাত দিয়ে নিজের গালে নিজে আঘাত শুরু করলো ইমন। বারবার বলতে লাগলো, কি হলো মুস্কান, মারো আমাকে। অন্যায় করেছি আমি, ভুল করেছি তোমার উপর জুলুম করে। শাস্তি দাও, বিদায় হও। ইমনের এন আচরণ বাকরুদ্ধ হয়ে গেল। মুস্কান শরীরের সমস্ত শক্তি অপচয় করে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইমনের শক্তির সঙ্গে কুলোতে পারলো না। হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। ইমনকে সে আঘাত করতে পারবে না, কিছুতেই না। দুচোখ কবজে জল গড়াতে শুরু করলো তার। মুখ ফুটে বলতে পারলো না কিছুই। ইমন সহসা থেমে গেল, উন্মাদের মতো চাউনি সুরে বলল, কি হলো মুস্কান, কষ্ট পাচ্ছ কেন? আমার দেহে আঘাত করে এত ভয়, এত যন্ত্রণা, অথচ কি অবলীলায় হৃদয়ে আঘাত করে দিলে, করে যাচ্ছ। তাচ্ছিল্য করে হাসলো ইমন। মুস্কানের হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে গেল যেন। অসহনীয় হয়ে ডুকরে উঠল সে। ইমন ধরে রাখা হাতটা বাঁ হাতে নিয়ে ডান হাতের তর্জনী উঁচিয়ে বলল, চুপ, একদম কাঁদবে না। চলে গিয়েছিলে না, জোর করে ধরে এনেছি তো, আবারও যাবে। তবে যাওয়ার আগে এ পর্যন্ত বলেই পুনরায় মুস্কানের হাত তার গালে রাখলো, বলল, মারো মুস্কান, আমার ভুলের শাস্তি দাও মাকে। আপনি কোনো ভুল করেননি, আমি পারবো না আপনার গায়ে হাত তুলতে, প্লিজ। রাত চিৎকার করে কথাটা বলল মুস্কান। দু চোখ গলে বেরোতে লাগলো অবিশ্রান্ত নোনা পানি। আমি ভুল না করলে ভুলটা তো তুমি করেছো মুস্কান। কান্না বিগলিত গলায় মুস্কান বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। কি শাস্তি দেবেন বলুন? তবুও মাফ করুন আমায়। এমন করবেন না, এমন পাগলামি করবেন না, দোহাই লাগে। শাস্তি? বুকের ভিতর হাহাকার করে উঠল। কি শাস্তি দেবে? ভালোবাসার মানুষের ভুলের শাস্তি ভালোবাসা ব্যতীত আর কোনোভাবেই যে দেয়া যায় না। অন্য কেউ দিতে পারে কিনা জানে না, কিন্তু সে পারবে না। এই মেয়েটা যে তার ভীষণ ভালোবাসার, ভীষণ স্নেহের, প্রগাঢ় মায়ার। শাস্তি বরং দূরে থাকুক, এবার মেয়েটাকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে বুকটাকে শান্তি দিক। পরক্ষণই ভেতরটা অভিমানে বিদ্রোহ শুরু করলো। বলে উঠল, না ইমন চৌধুরী, না, তুমি শাস্তি দিতে পারবে না বলে এতটা ছাড়ও দিও না। ভেতরে সত্তার এমন পরামর্শে ইমন বলল, অনেক শাস্তি দেব, আঘাত নাই করলে ভালোবাসতে তো পারো। কথাটা বলেই মুস্কানের হাত আলতো করে গালে ছোয়ালো, চোখ বুজে ছাড়লো প্রলম্বিত নিঃশ্বাস। এরপর ধীরে ধীরে সে হাতটা নিচে নামাতে লাগলো। বুকের বাঁ পাশটা এসে থামলো, হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এখানটা একটা চুমু দিতে পারবে মুস্কান? ইমনের আকুল আবেদনে মুস্কানের হৃদয় হলো ব্যাকুল। বুকের ভিতরে ধরস ধরস করে উঠলো তার। নিরস গলাটা ঘন ঘন ঢোক গিলে ভিজিয়ে নিল। চোখের পলক ফেললো ঘন ঘন। ইমন অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে। সমস্ত ক্রোধ যেন হঠাৎ বিলীনতার রূপ নিয়েছে। দু চোখে ভর করেছে এক আকুল নেশা। ওই মাদক চাহনিতে মুস্কানের সমস্ত সত্তা কেঁপে উঠল। জড়ীভূত হয়ে বসে রইল সে। ইমন নিজের আবেদনীয় প্রশ্নের উত্তর পেল না, আর না পেল কোনো প্রতিক্রিয়া। সহসা বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখে ফুটে উঠল তাচ্ছিল্য মাখা হাসি, যে হাসির চোখে এড়ালো না মুস্কানের। বিনিময়ে বুকের খুব গভীরে টনটনে অনুভূতি হলো তার। কি করবে? ইমনের আবদার মেটাবে, কিন্তু মন থেকে একদমই সায় জাগছে না। জাগ্রত হচ্ছে না কোনো অনুভূতি, আবার লজ্জাও লাগছে। এমন পরিস্থিতিতে এমন আবদার তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে তাকে। মুস্কানের সে অস্বস্তি টের পেয়ে ইমন তাচ্ছিল্যতার সঙ্গে হাসলো। সহসা দাঁড়িয়ে বলল, বাড়ি ফিরতে হবে। চমকে উঠল মুস্কান। বাড়ি? ইমন কি ভুল করে এটা বলল? তার তো আশ্রমে ফেরার কথা। ইমন আবারও জেদ করে তাকে চৌধুরী বাড়ি নিয়ে যাবে না তো? আটকে উঠল মুস্কান। ভীতগ্রস্ত হয়ে সে উঠে দাঁড়ালো, কাপা কণ্ঠে শুধালো, বাড়ি মানে?